পেন ডাউন চলছে অনির্দিষ্টকালের জন্য পেন ডাউন চলছে আমার তো সবসময় খবর আসছে, সব জায়গায় বেশিরভাগ জায়গায় চলছে, আউটডোর দু এক জায়গায় বন্ধ। আচ্ছা, সেখানে সিনিয়র ডাক্তাররা ইমার্জেন্সিতে দেখে ডাক্তারদের সঙ্গে কি স্বাস্থ্য ভবনে কোনো বৈঠক বা নবান্নে বৈঠক করার দেখি এখন যে আলোচনা করেছে এই দেখে গেলাম। ওরকম ভাবনা চিন্তা আছে? এখনই আমি বলতে পারি যে এটা তো না ডিসকাস করে বলা যাবে না, আলোচনা হতেই পারে, আলোচনা হতেই পারে, সব সময় আলোচনা হতেই পারে। ওরা যা যা ডিমান্ড সবগুলোই তো মানা হয়েছে বা মানা হচ্ছে। ধরো এবার কাজে ফিরে আসাই ভালো, কারণ অনেকেরই তো ক্ষতি হচ্ছে, ওদেরটা আমরা সবই বুঝছি। ওরা যা যা ডিমান্ড সবগুলোই মানা হচ্ছে, কিন্তু ওদেরও ডিমান্ড যেগুলো সেগুলো আমরা যতটা হচ্ছে তা অনেকটা হয়েই গেছে। ওরা তো ইয়ে চেয়েছিল না, রেস্টরুম চেয়েছিল, সেখানে একটা যদি তাড়াতাড়ি করে দেওয়ার ডিমান্ড ছিল, সেই হিসাবেই করা, অন্য কিছু। বলা হয়েছিল আত্মহত্যা, ফোনে বলা হয়েছিল শরীর খারাপ, সেটা তো আমি ফোন করিনি, আমি বলতে পারবো না, কারণ তখন এত ভিড় ছিল। মা বাবা আসার পর তাদের অভিযোগ 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। বাবা আসার পরে স্যার আপনি ওখানে ছিলেন 3 ঘন্টা বসিয়ে। মা বাবা আসার পরে আমি ঘরে নিয়ে গেলাম, আমার ঘরে সঙ্গে সঙ্গে 3 ঘন্টা কি করছো তোমরা গেলাম। নিয়ে যাওয়ার পরে যখন ওই জায়গাটা তখন পুরো পুলিশ এসে গেছে, পুলিশ ঢুকে দিচ্ছিল। আমি বারবার মা বাবা যখন সভাপতি ওদের মেয়েকে দেখতে চাইছেন, আমি অনেকবার করে গেছিলাম, পুলিশে আমাকেও ঢুকতে দেয়নি পুলিশ ওই জায়গাটায়। এই বলে এখন আনা যাবে না, আপনার কিছু এখন ইনকোয়েস্ট চলছে। আমি আবার মা বাবার কাছে ফিরে গেছি, আবার মা বাবার কাছে, তখন মা বাবা বলছে একটু দেখতে দিন। আমি তখন বলেছি না, এখন আপনাকে দিচ্ছে না পুলিশ, আমি কি করবো, আমাকেই ঢুকতে দিচ্ছে না। বিলম্ব হয়েছিল। আপনি যখন প্রথম দেখেছিলেন, আমি প্রথম দেখিনি, আপনি যখন দেখেছিলেন না, আমি প্রথম বোধহয় দেখুন, একটা আমাদের তরফ থেকে যে দেখেছিল, আমাকে যে খবর দিয়েছিল তার নাম ডক্টর সুমিত রায়তা প্রধান, উনি অ্যাসোসিয়েট প্রফেসর। জানতে পারলেন না প্রথম কে দেখেছিল? প্রথম মানে আমাকে সুমিত যেটা বলেছে সেটা দুজন পিজিটি দেখেছিল, দুজন পিজিটি এর ব্যাপারটা তারা ওই ডিউটি ছিল না, তারা তখন মর্নিংয়ে চলে এসেছেন আর কি। মর্নিংয়ে চলে এসে আমি নামটা এখন সুমিতকে আপনার জিজ্ঞেস করে বলতে পারবেন, নামটা আমার ঠিক মনে নেই। সেটা কেন, সেটা দেখুন, সেটা সুমিত বলতে পারবে কেন, হয়তো আমি তো তারপরে বাবা মার অভিযোগ আমাদের দেহ 3 ঘন্টা দেখতে দেয়নি। সেটা তো আমার আপনি তো লোকাল গার্জিয়ান। স্যার ইনকোয়েস্টে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি না, ইনকোয়েস্ট না, যেটা পুলিশ এসে যেগুলো প্রমাণ জমা করে, বাবা মাকে দেহ দেখতে না দিয়ে পুলিশ এই কাজগুলো করছে। বাবা ওরা বলছে ওরা ফটো টটো তুলছে, ইত্যাদি তুলছে, সেটার জন্য বলেছিল। আমি দুবার গেছিলাম পুলিশের কাছে যে ওদেরকে দিন দেখতে, তখন পুলিশ বলেছিল না, আপনি ঢুকবেন না এখানে, একটু পরে আমরা বাবা আমাকে ডেকে পাঠাবো। সেইটা শুনুন, তার মধ্যে না অনেক লোক আসছে, তো মানে আমাকে তখন পুলিশ চলে এসছে আমার ঘরে, পুলিশ এসছে, আমাকে পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞেস করছে কে প্রথম দেখেছিল, কে দিয়েছিল, এবং তখন সেই মতো আমি টাইমটা আমি বলতে পারবো না। যে যারা দেখেছে জুনিয়র ডাক্তার বলছেন, আপনি এর আগে বলছিলেন জিডিএ দেখেছে, যারা ঢুকে জিডিএ আমি বলিনি, আমি প্রথম আমাকে যেটা প্রথম খবর দিয়েছিল সেটা ডক্টর সুমিত রায়তা কিন্তু দেখেছিল, এটা সুমিত বলতে পারবে কে দেখেছিল। উনি আপনাকে এই তো চলে গেল একটু আগে। উনি আপনাকে কিছু, আপনি তো এইচওডি, আপনি তো কিছু নিশ্চয়ই জিজ্ঞেস দেখুন, এটা তো পুলিশে এনকোয়ারি করছে, যা বলার ও পুলিশের কাছে বলেছে, আমি যা বলার আমি কোথা থেকে জানলাম না জানলাম আমি পুলিশকে বলেছি। কেন এনকোয়ারির ব্যাপারটা তো পুলিশের ব্যাপার, তারা যা রিপোর্ট করে। আপনি জানেন প্রথম কে দেখেছে? আমি প্রথম কেউ দেখেছি জানি না, কিন্তু সুমিত জানে, ও বলেছিল যে দুজন ইন্টার্নের নাম, দুজন ফার্স্ট ইয়ার পিজিটির নাম বলেছিল, যে দুজন ফার্স্ট ইয়ার পিজিটি দেখেছিল। এই দেখে ওকে দূর থেকে বোধহয় দেখে, যাই হোক, দেখে সুমিতকে খবর দেয়, এবং সুমিত তখন এমএসভিপি কে খবর দেয়, সুমিত তখন প্রিন্সিপালকে খবর দেয়, সুমিত তখন নিজের রাতে ওনার সঙ্গে আরো যারা ডিউটিতে ছিলেন তাদেরকে এইচওডি হিসেবে জিজ্ঞাসা করেছেন না, তারপর থেকে তো ওরা আসছে না, তারপর থেকে তো ওরা আসেই না, আমরাই তো ডিউটি অন করছি না। স্যার একটা জিনিস বলুন, বাবা মায়ের বক্তব্য হচ্ছে একটা এই গোটা বিতর্কে যে আন্দোলন চলছে তার একটা প্রথম বড় কারণ যে বাড়ির পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড। আমি তো সেটাও শুনছি। আমি স্যার আপনার ঘটনাক্রম শুনে বলছেন, আমি শুনছেন না, আপনাকে আমি ঘটনাক্রম বলছি। আপনি যা বললেন এতক্ষণ, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারের হাতে ফোন নাম্বার দিয়েছেন। আমি দিইনি, আমাদের মধ্যে কেউ একটা কালেক্ট করে দিয়েছিল, দিয়ে তখন আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলতে। হ্যাঁ, আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করার জন্য, আপনি ফোন করতে পারেননি। আমি মানসিকভাবে কথার মধ্যে ছিলাম না, প্রথম 10-15 মিনিট আমি একদম পাজল ছিলাম যে কাকে বলবো, আত্মহত্যার কয়েনেজটা দৈপায়ন বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট সুপারের মুখে দিল কে?
সেটা তো কে বলতে পারবো না, বললো সেটা তো আমার ইখতিয়ারে পড়ে না, আমি কোথা থেকে আপনাদের জানি। যে আলোচনা হয়েছিল আপনি যখন গেলেন আপনাদের কি দেখে মনে হয়েছিল ফার্স্ট টাইম যেটা আত্মহত্যা আমি বলে আমি মনে আবার বলছি, আমি কিন্তু ডেড বডির সামনে যেতে হয়েছিল? পারি আপনার না। কলিগ দেখেছে আপনি কি বলেছে? সেটা তো কি অবস্থায় মানে কখন আমি দূর থেকে কেউ তো দেখেছেন, সবাই দাঁড়িয়ে আরামসে কি করেছে? সেমিনার রুম যেটা আছে না, সেটা কেউ লম্বাটে কিছু দেখেনি, এটা হতে না না, পারে সুমিত না। দেখেছে, আমি বলছি তো আপনাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা সুমিত রায় তপদার দেখেছেন। ডক্টর রায় তপাদার যখন দেখেছেন হ্যাঁ। তখন এই আত্মহত্যার তত্ত্বটা এলো কোথা আত্মহত্যা থেকে? তত্ত্ব ডাক্তার রায় তপদার কাউকে বলেনি, সেটা ডাক্তার রায় তপদার তাহলে বাড়ির লোককে কেন সেটা বলা কি হলো করে বলবো? আত্মহত্যা? বাড়ির লোককে কে বলেছে সেটা আমি জানি না। বলাটা অন্যায় হয়েছে। অবশ্যই না জেনে দেবো বলা ঠিক না, কারণ তখনও যখন ডিক্লেয়ার করেনি, মানে ওর ডেথ ডিক্লেয়ার হয়নি, তখন যে এবার যদি বলে থাকে এটা বলাটা ঠিক হয়নি, কারণ বলা উচিত না। বডি দেখেনি? আমি দূর থেকে দেখেছি, দেখার মতো অবস্থায় ছিলাম না। ও যখন অভিযোগ হলো না কেন কোনো? পুলিশকে অভিযোগ করা হয়েছে তো, না কোর্টে বলা হয়েছে হসপিটাল কলেজ অধ্যক্ষ কোনো অভিযোগ করেননি, কোনো কর্তৃপক্ষ সেটা আমি কোনো জানি অভিযোগ না। করেনি। দেখুন, এটা আমরা প্রিন্সিপাল, আপনি তো লোকাল গার্জেন না আমি যখন গেছি তারপরে পরেই এটা প্রিন্সিপাল স্যার এবং এমএসভিপি স্যার এবং যারা কলেজের এরা এসে গেছে, এবং এসে এই ব্যাপারটা আমার কিছু নেই। আমি একটা আচ্ছা আর একটা জিনিস জানি রাখি, আমি এখানে হেড ডিপ হয়েছি কিন্তু মাত্র 8 দিন, মানে আমার দুর্ভাগ্য 8 দিন, আমার দুর্ভাগ্য যে আমি মানে 8 দিনের মাথায় দুর্ভাগ্য যে একজন আমি পিজিটিকে হারালাম। যখন ঘটনাটা ঘটলো তখন কতদিন হয়েছে আপনি 8 দিন, 8 1 তারিখে নিয়েছি চার্জ। এবার আপনাকে বলছি দাদা, আপনি অভিভাবক হিসেবে আপনার মাথায় কখনো আসেনি যে আপনার একজন মানে ওয়ার্ড যে যার কাস্টাডি আপনি নিয়েছেন সে মারা গেল, কোনো লিখিত অভিযোগ করবেন না? অভিযোগটা তো আমি জানি না, অভিযোগটা খুব সম্ভবত অভিযোগ কলেজ কর্তৃপক্ষ থেকে করে, আমি অথরিটি নয়, কলেজ কর্তৃপক্ষের অভিযোগ করা উচিত ছিল। সেটা তো আমি বলতে পারি না। কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে একজন এফআইআর, সন্তান- আপনার অভিযোগ বলতে এফআইআর বলছেন তো, হ্যাঁ। এফআইআরটা আপনার প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করুন, কারণ ওইটা আমার কিছু করার নেই। হাইকোর্ট বলা হলো হাইকোর্টের আত্মহত্যা, পর্যবেক্ষণ পরিবারকে হচ্ছে বলে প্রথম দেওয়া হলো অভিযোগ আত্মহত্যা, অথবা কোনো অভিযোগ হলো না। আপনি না, আমি দেহ থেকে তাকাতে পারিনি, কারণ আমি বলছি ও যে কেন তাকাতে পারেননি? দেখুন যে ঘটনাটা আমাকে বললো যে মারা গেছে এই অবস্থায় পড়ে আছে দূরে, আমি দূর থেকে দেখলাম যে ইয়ে নেই, মানে দূর থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে জামা কাপড় মানে ইয়ে ছিল না আর কি, অবিন্যস্ত ছিল। এই দেখে আমি আর ওখানে পাশে যাইনি, আমার তখন মনে হচ্ছে আমাকে না রক্তাক্ত আমি দেখিনি দূর থেকে দেখার সময়, কারণ সেমিনার রুমটা না, সেমিনার রুমটা অনেকটা বড়। আপনারা যদি সেমিনার রুমে গিয়ে, এখন তো যেতে পারবেন না, সেমিনার রুমটা অনেকটা বড়, নট দ্যাট যে একটা ছোট্ট সেমিনার রুম। সেমিনার রুমে মোটামুটি ধরুন 70-80 জন লোক বসতে পারে, এত বড় সেট স্টেজে। তার একটা প্রান্ত দিয়ে আমরা ঢুকি, আর ওর দেহটা পড়েছিল আর এক প্রান্তে, সুতরাং এতটা ডিস্টেন্স ইয়ে দূরে না, পুরো ভিঙ্কনে পুঙ্কনে দেখা। তখন পুলিশ ছিল এবং পুলিশ কর্ডন তখনও করেনি, তখন অনেকগুলো পুলিশ ওই ইয়ে দেহটাকে ঘিরেছিল, এবং তখন আমি যখন গেলাম আমি ফার্স্ট সুমিতকে ডাকলাম, আর কর্ডন তো দেখলাম ঘিরে রয়েছে পুলিশের কর্ডন। তখন আমি বাইরে এসে আমার প্রথম কাজ হলো যে আমার অথরিটিকে জানানো, যদিও ডক্টর সুমিত রায় জানিয়েছেন, আমিও জানালাম অথরিটিকে জানিয়ে। আমার দ্বিতীয় কাজ হলো প্রিন্সিপালকে জানিয়েছি, এমএসভিকে জানিয়েছি, যদিও আগে সুমিত জানিয়েছিল। কি বলেছিলেন আপনি? প্রিন্সিপাল বলেছেন যে আমাকে সুমিত ফোন করেছে, আমি যাচ্ছি, আমি জানি আপনাকে কিছু নির্দেশ দিয়েছিলেন? না, আমাকে কিছু নির্দেশ দেয়নি, আমাকে বললেন আমি যাচ্ছি। আর প্রিন্সিপাল কি ছিলেন, প্রিন্সিপাল গিয়েছিলেন, দূর থেকে দেখে আপনার কি একবারও মনে হয়েছিল এটা আত্মহত্যা? কে বলা যায় এটা, কেউ এটা কি ইয়ে দেখে বলতে পারে কেউ দূর থেকে আত্মহত্যা না হতে, এটা বলার অসম্ভব ব্যাপার। কিন্তু কাছ থেকে মৃত দেখে আত্মহত্যা বলে ইনফ্যাক্ট দেওয়া হলো। দূর থেকে দেখে না, ইনফ্যাক্ট দূর থেকে দেখে মানে কাউকে একটা মৃত, সেটা ডেফিনেটলি কেউ বলতে যারা পারে। কাছ থেকে ওই সেমিনার রুমে কটা নাগাদ গেলেন, এবং সেমিনার রুমে তো ক্লাস হয়েছিল, সেমিনার সিনকে ধরুন এই আনুমানিক 4টে অবধি ক্লাস হয়েছিল, তারপর তো ক্লাস শেষ হয়ে যায়, দুপুরবেলা ক্লাস হয়, তালা চাবি পড়ে। তারপর তো আমি দেখুন তালা চাবি তো আমি একটা হেড দেবো না, ওটা যে দায়িত্ব সে করেছে, সেন্টার সেটা নার্সিং যিনি ব্লক নার্সিং আর কি, সেটা বলতে পারবেন, এটা তো আমার কাজ নয় যে নার্সিং এর ভিডিও ক্যামেরা কোথায় কোথায় ছিল? সিসি ক্যামেরা ছিল, ওখানে ঢুকার মুখে একটা সিসি ক্যামেরা ছিল, আর ক্যামেরা ছিল কিনা আমি বলতে পারবো না, কারণ এটা সিসি ক্যামেরা তো আমার পার্টনার, এটা হসপিটাল অথরিটি যারা অ্যাসিস্ট্যান্ট। সেমিনার রুমের ভেতরে না, সেমিনার রুমের ভেতরে যতদূর মনে হয় আমার ছিল না। এই সেমিনার রুমের তালা চাবি কে খুললো, ওই তো inquiry তে বললাম, কিছু পাওয়া গেল? না আমি জানি না সেটা, এনকোয়ারিকে আমাকে বলবে, আমাকে বলছি এনকোয়ারি বলছে। সেমিনার রুম তো সাউন্ড প্রুফ মানে ফল সিলিং আছে, হ্যাঁ, False. কিন্তু ভেতরে আওয়াজ হলে বাইরে তো আওয়াজ শোনা- যাবে, মানে মানে- আপনার কি মনে হয় একজন অভিভাবক, ধরুন আপনি, একসঙ্গে আমি এতগুলো প্লেন কথা জিনিস শুনলাম, আপনি কিভাবে একজন সেটাই, অভিভাবক, সেই। যে মারা গেছে সে তার অভিভাবক আপনি, হ্যাঁ। ওই রুমে যদি কাউকে মারা হয়, যদি আর্তনাদ করে, আওয়াজ কি গেট অব্দি আসবে? আর যদি না এসে থাকে, এই জিনিসটা আপনার সন্দেহ কিছু না, হচ্ছে? ব্যাপারটা হচ্ছে ওইটা ফল সিলিং বসানো আছে, ওটা এসি চলে, মানে রাত্রেবেলা এসি চালিয়েছিল কিনা আমি জানি না, এসি যদি চলে আর দরজাটা যদি ক্লোজ করা থাকে তাহলে শব্দ নাও আসতে পারে। আমি তো দেখুন, আমি তো প্রথমে বাবা, তারপরে আমি ডাক্তার, তারপরে আমি হচ্ছে এখানে এইচওডি, সুতরাং অ্যাজ এ বাবা হিসাবে যদি বলেন, বাবার সত্তাটা তো আমার বেশি আছে, আর ঠিক ওই বয়সী একখানা মেয়ে
যে ঠিক আমার মেয়ের বয়সী তাকে এইভাবে নৃশংসভাবে এরকম করে করেছে। সুতরাং অ্যাজ এ বাবা হিসাবে আমি প্রথম আমি 10-15 মিনিট না কিছু করতে পারিনি, মানে কি করব বুঝে পাচ্ছিলাম না যে এখন আমার কি করা উচিত। তারপরে আমি ওই ইয়েকে ফোন করলাম, যেটা বললাম আপনাদের এমএসবি এবং এমএসবি ম্যাডাম বললেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসুন, হিউম্যান রাইটস থেকে এসেছেন, ওনারা দেখতে চান। এই তো দেখলেন আপনি, আমি এখনই গেলাম, ঢুকলাম কবেকার অ্যাটেন্ডেন্স এটা? সেদিনকে, সেই রাতে যারা ছিলেন ডিউটিতে তাদের অ্যাটেন্ডেন্সটা দেখতে চান। কতজন ডিউটিতে ছিলেন ওই দিন? 4টে ওয়ার্ডে মোট 4 জন ছিল ডিউটিতে। আচ্ছা, সেমিনার রুমের চাবি বা সেমিনার রুমের যে স্টোর রুম সেখানের চাবি আপনাদের কাছে থাকে? একটা বক্সে থাকে, ওখানে একটা বক্সে থাকে। এটা কিন্তু কেউ নিচ্ছে কি না এই ব্যাপারটা ডক্টরদেরই ঘর তো ওটা, সেই জন্য ওটা নার্সিং স্টাফরা এটা নিয়ে কিন্তু আচ্ছা, মানে এইচওডি বলে গেলেন যে নার্সিং সিস্টারের ওটা কাছে ইনচার্জ থাকে, মানে ওটা ওখানে বক্সে রাখা থাকে। সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন। নর্মালি কি নিয়ে যান? রেগুলার ওনারা পড়াশোনা করেন তো ওখানে নিয়ে যান, আবার রেখে যান। মানে ওই রুমে যাতায়াতটা নর্মাল? হ্যাঁ, ওটা পড়াশোনা করেন ওখানে। আচ্ছা, রাতেও? হ্যাঁ। মানে আপনাদের বলে নিয়ে যেতে হয় বা না, লিখে নিয়ে যেতে না হয়? লিখে নিয়ে যেতে হয় না, কিন্তু নিয়ে যান তখন বলে নিয়ে যান যে সিস্টার আমি চাবিটা নিয়ে যাচ্ছি, ওরা বলে দেন আপনি কিন্তু জায়গার মতো চাবিটা রেখে দেবেন। প্রাইভেট সিকিউরিটি বা কোনোদিন কখনো থাকতো না? না, ওটা তো লিফটের ওখানে থাকে, লিফটের ওখানে যেখানে এন্ট্রি পয়েন্ট সেখানে থাকে। সেমিনার রুমের গেটে বা ওটা প্রয়োজন হয়নি কখনো এর আগে রাখার ব্যাপারটা আর কি। লিফটের থেকে সেমিনার কক্ষটা কতটা ভেতরে, বেশ খানিকটাই ভেতরে। যারা ছিলেন ওই দিন ডিউটিতে তারা কি কিছু বলেছেন কাউকে আসতে যেতে দেখেছেন? না, ওনারা কিন্তু এটা কিছু নোটিশ করেননি আর কি। আসলে ওদেরকে ইঞ্জেকশন দেওয়া, ওষুধ দেওয়া, স্যালাইন চেঞ্জ করা, এটার জন্য এত দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়, স্টেশনে বসার সময়টা ওরা কম পায়। আজকে আর এই যে সিবিআই থেকে আসছে এইসব বিষয়ে কি প্রিন্সিপাল কিছু? স্টেশনটা তো খুব কাছে সেমিনার কক্ষ থেকে কাছে, কিন্তু ওই দিকটাতে কোনো ওয়ার্ড নেই, যে কারণে নার্সিং স্টাফকে ওই সেমিনার রুমটা যেদিকে সেই দিকে তো ওয়ার্ড নেই, সেই ডান দিকটাতে ওয়ার্ড নেই। স্বাভাবিকভাবে নার্সিং স্টাফকে ওই দিকটাতে যেতে হয় না, ওরা এই দিকটাতে থাকে যেদিকে ওয়ার্ড আছে। আমাকে সিস্টার ইনচার্জ ফোন করে জানালেন যে ম্যাডাম এরকম একটা ঘটনা ঘটেছে। তখনই আমি সিস্টার ইনচার্জকে ওই বোধহয় 9:40-45 নাগাদ গ্রুপ ডি এসে বলেছে, যে পরিষ্কার করতে গেছে সে এসে বলেছে ম্যাডাম এরকম একটা ঘটনা ঘটেছে, সে গিয়ে চলুন। নজরে এসছে, গ্রুপ ডি নজরেই এসেছিল নাকি? সেটাও আমি বলতে পারবো না, কারণ আমাকে ইনচার্জ আমাকে ফোন করে জানিয়েছেন। তখনই আমি আমার ওই বিল্ডিংয়ে যারা ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট তাদেরকে আমি তৎক্ষণাৎ পাঠিয়ে দিয়েছি, তোমরা গিয়ে পরিস্থিতিটা দেখো, দেখে আমাকে জানাও। আপনি যখন জেনেছেন ততক্ষণে কি কর্তৃপক্ষ জেনে গেছে? প্রিন্সিপাল, সুপার? না, আমি 10টার সময় যখন জেনেছি তখন শুনেছি ওখানে চেস্টের ডিপার্টমেন্টের ডক্টররা ছিল।